সোনিয়া নাতাশার বড় বোন ছিল। সোনিয়া খুব খোলামেলা মেজাজের ওয়েস্টার্ন কালচারে চলা মেয়ে ছিল। নাতাশা ওদিকে ভারতীয় সংস্কৃতি মেনে চলত। যখন নাতাশা তার বাগানে গাছেতে জল দিচ্ছিল, তখন হঠাৎ করে সোনিয়া অন্য একটা ছেলের বাইকে চেপে বাড়িতে আসে। বাইক থেকে নেমে ছেলেটাকে বলে, ওয়াও রজত, আজকে তো খুব মজা হয়েছে, অদ্ভুত ছিল মুভিটা। সোমিয়া, চলো কাল আমরা লং ড্রাইভে যাই। এটা তো খুব ভালো আইডিয়া, আমরা এমন একটা জায়গায় যাব যেখানে আমাদের কেউ ডিস্টার্ব করবে না। সোনিয়ার কথা শুনে রজত হাসতে হাসতে বাইক নিয়ে চলে যায়। তখন নাতাশা বলে, এটা কে ছিল দিদি? আমার বয়ফ্রেন্ড ছিল। কিছুদিন আগে তো তুমি রাহুলের বাইকে চেপে ঘুরতে। তুই তো জানিস নাতাশা, আমি আমার বয়ফ্রেন্ড জামা কাপড়ের মতো বদলাই, আর এর জন্য আমার কোনো লজ্জা নেই। নির্লজ্জের একটি সীমা থাকে। তোমার একটু লজ্জা করেনি এরকম কাজ করতে? তোমার জন্য প্রতিবেশীরা আমাদের কি কি বলে জানো না? বাবাকে অফিসে কত কিছু শুনতে হয়। নাতাশার কথায় সোনিয়া রেগে গিয়ে বলে, দেখো নাতাশা, তুমি ওই আগেকার পরম্পরা পালন করতেই পারো, তাতে আমার কিচ্ছু বলার নেই, কিন্তু আমি আমার জীবনে কারো ইন্টারফেয়ার সহ্য করব না। আমার যেটা ভালো লাগে আমি সেটাই করব। এটা বলে সোনিয়া ঘরে চলে যায়। সোনিয়া ঠিকই বলেছিল যে সে প্রত্যেক সপ্তাহে বয়ফ্রেন্ড বদলাতো এবং সে খুবই ছোট ছোট জামা কাপড় পরত, যার ফলে তার পরিবারের বদনাম হতো। সোনিয়ার মা এবং বাবা তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে এক কান দিয়ে শোনে এবং অন্য কান দিয়ে সেটা বার করে দেয়। এভাবেই দিন কাটতে থাকে। তার বাবা একদিন তাকে বলে, তোমার এই ওপেন মাইন্ডসেটের জন্য আমাদের অনেক অপমান সহ্য করতে হচ্ছে। তোমার বিয়ের বয়স হয়েছে, আমি ছেলে দেখেছি, খুব ভালো পরিবার আর খুব সংস্কারশীল। তার বাবার কথা শুনে সোনিয়া রেগে গিয়ে বলে, আপনি আমার জীবনের সিদ্ধান্ত নেওয়ার কি? আমি কিভাবে জীবন কাটাবো সেটা আমি বুঝবো, আর কোন ছেলে পছন্দ করবো সেটা আপনার নিজস্ব ব্যাপার। সোনিয়ার মা তার কথা শুনে রেগে গিয়ে বলে, আরে তুই তো সব লজ্জা শরম খেয়ে ফেলেছিস। তুই তো এটুকুও জানিস না যে বাবার সাথে কিভাবে কথা বলতে হয়। সোনিয়া নির্লজ্জের মতো তার মাকে বলে, আমি বাবার সাথে কোনো খারাপ ব্যবহার করিনি, বরং আমি এটাই বলেছি যে আমি আমার পছন্দের ছেলের সাথেই বিয়ে করব। তার কথা শুনে তার বাবা রেগে গিয়ে সোনিয়াকে বলে, এইসব কি বলছো সোমিয়া? আমি ছেলের বাড়িতে কথা দিয়েছি। আরে বাবা, তুমিও এখন এসব পুরনো প্রতিশ্রুতি নিয়ে পড়ে আছো। আমি আমার পছন্দের ছেলের সাথেই বিয়ে করব, আর যদি তুমি আমাকে বিয়ে করতে না দাও তাহলে আমি পালিয়ে গিয়ে করব, এতে আমার কোনো অসুবিধে নেই। এই বলে সোনিয়া সেখান থেকে বেরিয়ে যায় এবং তারপর রাজেশ রেগে গিয়ে তার স্ত্রীকে বলে, এই মেয়েটা তো আমার নাক কাটালো, এর সামনে আমার মুখের কথার কোনো দাম নেই। আপনি চিন্তা করবেন না, আপনি তো জানেন সোনিয়া কতটা নির্লজ্জ। আমাদের ভালোবাসায় ওকে বিগড়ে দিয়েছে। ওর ছোট ছোট জামা কাপড় পরার জন্য আমাদের কত কথা শুনতে হয়। নাতাশাও তো বেশ সুন্দর। আপনি যার সাথে সোনিয়া সম্বন্ধ করেছেন তার সাথেই নাতাশার বিয়ে দিয়ে দিন, আপনার প্রতিশ্রুতিও তা থাকবে। কিছুদিন পরে সোনিয়ার বিয়ে তার পছন্দের ছেলে আরিয়ানের সাথে ঠিক হয়। আরিয়ানও সোনিয়ার মতো খোলা মেজাজের ছেলে ছিল। সে ওকে খুব পছন্দ করত, আর নাতাশার বিয়ে অভিমন্যু নামের একটা ছেলের সাথে হয়েছিল, যাকে নাতাশার বাবা পছন্দ করেছিল। সোনিয়া আরিয়ানের বউ হয়ে তার বাড়িতে যায়। তখন তার মা এবং বোন বরণডালা সাজিয়ে দাঁড়িয়ে থাকে। তখন তাদের দেখে সোনিয়া বলে, আরে মা, আমি খুব ক্লান্ত, আপনি কালকে আমাকে বরণ করবেন। এটা কি বলছো বৌমা? বরণ করার আগে যদি তুমি ঘরে প্রবেশ করো তাহলে সেটা খুবই অমঙ্গল হবে। আরে মা, আপনি এখন এসব পুরনো যুগের নিয়ম মানছেন। আপনি তো জানেন ফুলসজ্জা কতটা ইম্পর্টেন্ট। আমি চাই না আপনার এসব বেকার নিয়মের জন্য আমার ফুলসজ্জাটা নষ্ট হয়ে যাক। এই বলে সোনিয়া আরিয়ানের হাত ধরে ভেতরে ঢুকে যায় এবং ঘরে ঢুকে এসে দরজা লাগিয়ে দেয় নির্লজ্জের মতো, আর জামা কাপড় বদলে এসে ছোট ছোট শর্টস পরে নেয় এবং আরিয়ানের সামনে গিয়ে বলে, যাও তো এবার তুমিও জামা কাপড় বদলে নাও, তারপরে আমরা সারা রাত অনেক ভালোবাসার গল্প করব। আরিয়ান সোনিয়ার মতো খোলামেলা মনের মানুষ ছিল, কিন্তু সোনিয়ার এরকম ব্যবহার আরিয়ানের ঠিক পছন্দ হয়নি। সোমিয়া, এতটা খোলামেলা বিয়ের আগে ঠিক ছিল, কিন্তু তোমাকে বুঝতে হবে এখন বিয়ে হয়ে গেছে। আরিয়ান, আমি তোমাকে বিয়ের আগেই বলেছিলাম যে আমি আমার জীবনে কোনো রকম চেঞ্জ করব না। পরের দিন সোনিয়া ছোট নাইটি পরে শ্বশুর এবং শাশুড়িকে চা দিতে আসে। সোনিয়ার এরম জামা কাপড় দেখে তার শ্বশুর লজ্জায় মাথা নিচু করে তাকে বলে, বৌমা, এরকম ড্রেস তুমি তোমার নিজের ঘরে পরো। আরে আপনি কি
বলছেন শ্বশুর মশাই? আমি তো এই জামা কাপড় পরে রেস্টুরেন্টে যাই, মার্কেটে যাই, আর তাছাড়া বিয়ের আগে আমি এরকম জামা কাপড়ই পরতাম। আরিয়ান আমাকে এরকম জামা কাপড় পরে নিয়ে ঘুরতে নিয়ে যেত। সোনিয়ার কথা শুনে তার শাশুড়ি রেগে গিয়ে তাকে বলে, বৌমা, বিয়ের আগে অন্য ব্যাপার ছিল। কেন মা, বিয়ের পর কি মেয়েরা বদলে যাবে নাকি? এভাবেই দিন কাটতে থাকে। আরিয়ান সোনিয়াকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু সোনিয়া কোনো কথাই শোনে না। কিছুদিন পেরিয়ে যায়, দিওয়ালির দিন সামনে আসে। যখন আরিয়ান অফিসে যাবার জন্য রেডি হচ্ছিল, তখন সোনিয়া এসে আরিয়ানকে বলে, আরিয়ান, আমি আমার বোনের শ্বশুর বাড়িতে যাচ্ছি। বেশ, তোমার বোনের শ্বশুরবাড়িও তো এখানেই না, চলো আমি ছেড়ে দিচ্ছি। না না, আমি রজতকে বলেছি ও আমাকে ওখানে দিয়ে আসবে। রজত তো তোমার বিয়ের আগের এক্স বয়ফ্রেন্ড ছিল, ওর সাথে ব্রেকআপের পরেই তো আমি তোমাকে পেলাম। তাতে কি হয়েছে? আমার ব্রেকআপ হয়ে গেছে ওর সাথে, কিন্তু এখনো আমার বন্ধু আছে। সোনিয়া, এটা ভুল। বিয়ের পরে কোনো স্বামী তার বউকে তার এক্স বয়ফ্রেন্ডের সাথে দেখতে পারে না। সোনিয়া নির্লজ্জের মতো তাকে বলে, যদি দেখতে না পারো তাহলে চোখ বন্ধ করে রাখো। আমি তো এরকমই মেয়ে, যা ইচ্ছে হবে তাই করব। তখন সেখানে রজত চলে আসে এবং সে তার বাইকে বসে সোজা তার বোনের শ্বশুর বাড়িতে যায়। সোনিয়াকে অন্য ছেলের সাথে দেখে অভিমন্যু চমকে গিয়ে বলে, নাতাশা, এটা তো রজত, তোমার বোনের সাথে কি করছে? আমি তোকে চিনি, খুবই খারাপ ছেলে। আর তোমার বোন ছোট পোশাক পরে এর সাথে এখানে এসেছে, মা আর বাবা দেখবে তো কি ভাববে? স্বামীর কথা শুনে নাতাশা খুবই ঘাবড়ে যায়। তখন তার মা বাবা সেখানে এসে উপস্থিত হয়। সোনিয়ার ছোট জামা কাপড় এবং তার সাথে অন্য একটা ছেলেকে দেখে চমকে যায়। এসব দেখে সোনিয়া হাসতে হাসতে অভিমন্যুকে বলে, জামাই বাবু, হঠাৎ করে আমার আপনার কথা মনে পড়লো, তাই ভাবলাম আপনার সাথে একটু দেখা করে আসি। আর এ কি, আমার বোন কেমন দুর্বল হয়ে গেছে, আপনি কি ওর খেয়াল রাখছেন না নাকি? তখন নাতাশা রেগে গিয়ে সোনিয়াকে বলে, এরকম নির্লজ্জের মতো নাটক আমার শ্বশুর বাড়িতে এসে করো না। কি বলছিস তুই? আমি তোর সাথে দেখা করতে এসেছি, যে দেখা করার কোনো ছিরি হলো? আপনার যদি দেখা করারই হতো তাহলে আপনি জামাইবাবুর সাথে আসতেন, কিন্তু এরকম ছোট জামা কাপড় পরে একটা অন্য ছেলের সাথে এসে এখানে নির্লজ্জের সব সীমা পার করে দিয়েছেন। নাতাশা, আমি তো তোকে এটা বলতে এসেছিলাম যে আমি আর আরিয়ান এসে তোদেরকে দিওয়ালিতে যাওয়ার জন্য ইনভাইট করব। দিওয়ালিতে আমার বাড়িতে এরকম ভাবে আসবে না। নির্লজ্জ দিদি, তুমি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও। নাতাশার ব্যবহার সোনিয়ার খুব খারাপ লাগে। সে রজতের বাইকে উঠে সেখান থেকে চলে যায়। কিছু দূর যাওয়ার পর রজতের বাইকে টায়ার পাংচার হয়ে যায়। তখন দুটো ছেলে সেখানে চলে আসে। তখন একটা ছেলে তার দিকে তাকিয়ে বলে, কিরে, যাবি নাকি? এসব কি বলছো তোমরা? আরে হ্যাঁ হ্যাঁ, আমি তোকে জানি না, বিয়ের আগে তোর অনেক বয়ফ্রেন্ড ছিল, আর এখন বিয়ের পরও তুই তোর বরের সাথে না, তোর বয়ফ্রেন্ডের সাথে আছিস, ও আবার ছোট ছোট জামা কাপড়ে। আর একটাও কথা বলবে না। তুমি কি আমাকে বাজারের মেয়ে ভেবেছো? আরে বাজারু মহিলারাও তোর থেকে খুব ভালো হয় রে, বিয়ের পর তারাও ঠিক হয়ে যায়। এটা শুনে সোনিয়ার খুব খারাপ লাগে এবং সে হেঁটে হেঁটেই বাড়িতে চলে যায় এবং সে তার সব ছোট জামা কাপড় আলমারি থেকে বার করে দেয়। এটা দেখে আরিয়ান এবং তার মা বাবা খুব অবাক হয়ে যায়। সোনিয়া কাঁদতে কাঁদতে তার শ্বশুর শাশুড়িকে বলে, আমায় ক্ষমা করে দিন। আমি আজকে বুঝতে পেরেছি যে ভারতীয় সংস্কার আমাদের জন্য কতটা জরুরি। আজকের পর থেকে আমি এমন কিছু করব না যাতে আপনাদের মাথা নিচু হয়ে যায়। তার কথা শুনে তার মা বাবা এবং আরিয়ান হাসতে থাকে। দিওয়ালির দিন সোনিয়া শাড়ি পরে আরিয়ানের সাথে তার বোনের বাড়িতে তাকে নিমন্ত্রণ করতে যায়। আরে দিদি, তুমি এভাবে হঠাৎ করে? নাতাশা সব কথা তাকে খুলে বলে, আমি ভুল বুঝতে পেরেছি। আমি আর কখনো আমার দেশের কালচারকে অপমান করব না। সোনিয়ার কথা শুনে নাতাশা হাসতে থাকে এবং তারপর দিন থেকে সোনিয়া একদম বদলে যায়।